যখন সারেগামাপার গ্র্যান্ড অডিশন, যখন অত বড় মঞ্চ, অত লাইট, অত মিউজিশিয়ান, অত কিছু, কোনো একটা কারণে আমি ওভার কনসিয়াস হয়ে যাই এবং আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পারি না। তো সারেগামাপাতে একটা কথা উঠেছে যে টাকা দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে, এক্ষেত্রে তোমার বাড়ির লোকের রিয়াকশন কি ছিল এবং তুমি কি রিয়াক্ট করলে? যারা জানেন না তাদের জানা উচিত যে একটা রিয়েলিটি শো মানে লাখে দাঁড়ায় না, কয়েক কোটির, কয়েকশো কোটির ব্যাপার এটা। আর আমার মা বাবারও আমার প্রতি সেই বিশ্বাস, সেই ভরসাটা আছে যে আমাকে অন্তত টাকা পয়সা দিয়ে এগুলো করতে হবে না, আমার মধ্যে কিছুটা হলেও হয়তো আমি গান গাইতে পারি, যার জন্য আমি সারেগামাপার মতো বড় মঞ্চে হয়তো জায়গা পেয়েছিলাম। এটাই বলবো যে আপনাদের এইটুকু মানে একটু জানা উচিত যে একটা রিয়েলিটি শো ওইটুকু টাকা দিয়ে কিছুই হবে না, একটা রিয়েলিটি শো করতে প্রচুর টাকা খরচ হয়। একেবারে। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। আমাদের প্রচুর অডিশন হয়েছিল সারেগামাপার মেন রাউন্ডে, মানে গ্র্যান্ড অডিশনের আগে। আমাদের ফুল ফ্যামিলি মিউজিক্যাল। আমার বাবা অক্টোপ্যাড প্লে করেন, মিউজিশিয়ান প্রফেশনালি। কোনো কোনো সময় রাত 11টা, 11:30, 12টা বেজে যাচ্ছে, মা আমাকে হয়তো ট্রেনে করে নিয়ে আসে, মা একা। গান গাওয়ার সময় কিংবা স্টেজে পারফর্ম করতে উঠে এমন কোনো অভ্যাস কি দেয়াশিনীর আছে যেটা কেউ জানে না? আমি ফার্স্টের লাইনটা, সেকেন্ড অন্তরার ফার্স্ট লাইনটা আমি ঠিকঠাক গাই, সেকেন্ড লাইনটা আমি জাস্ট আমার মনের মতো লাইন বসিয়ে গেয়ে দিয়েছি। হ্যাঁ, মানে থামিনি না, একদমই থামিনি, এটাই তো কনফিডেন্স। আমার মনের লাইন যে আমি গেয়ে দিলাম জাস্ট, আমি না তখন আমার মানে কনফিডেন্স যে লুজ হয়ে গেছে সেটা কিন্তু হয়নি, গেয়ে দিলাম। তারপরে বাট যখন রিপিট আর কি লাইনটা আসলো তখন আমার মাথায় এসে গেছিলো লাইনটা, তখন আবার ঠিক লাইন গাইলাম। কলেজে অনেক ফ্রেন্ড থাকে, তো মেয়েরা বেশি ফ্যান নাকি ছেলেরা? উনি এতটাই মানে আর কি মগ্ন হয়ে গিয়েছিলেন গানে, তো আমার পায়ে মানে প্রণাম করতে গিয়েছিলেন উনি, এত মানে ওনার চোখ দিয়েও জল পড়ছিল, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলেন। তো দেয়াশিনী কি কখনো প্রেমের প্রপোজাল পেয়েছে? হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আমার কথা এপিসোড। আজকের এপিসোডটা একটু স্পেশাল, কারণ একজন স্পেশাল কেউ আমাদের সাথে আছে, চ্যাম্পিয়ন। সে কিসের চ্যাম্পিয়ন সেটা তো আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন। তবে তার এই চ্যাম্পিয়ন হওয়ার যে জার্নিটা ছিল, সেই জার্নিতে সে কিন্তু অনেক রকমের ওঠাপড়া, চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু তার অদম্য ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রম তাকে এই শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। একেবারেই আজকে আমাদের স্পেশাল এই এপিসোডে আছে আমাদের সাথে সারেগামাপার চ্যাম্পিয়ন দেয়াশিনী রয়। নমস্কার। দেয়াশিনী রয়, বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দেখে আরও ভালো হয়ে গেছি। এমনিতেই এত তোমরা ছোটোবেলা থেকে এত সুন্দর গান করছো, সারেগামাপাতে এত সুন্দর পারফর্ম করো, তোমাদের দেখলে তো মন ভালো হয়ে যাওয়ারই কথা। তো আর ভয়েস এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, একটা বেশ অন্যরকমের এক্সপিরিয়েন্স। তুমি সারেগামাপার চ্যাম্পিয়ন আমার সামনে বসে আছো, তো আমি প্রথমেই জানতে চাইবো, যেটা দিয়ে শুরু করব, তুমি চ্যাম্পিয়ন হয়েছো সেই যে অনুভূতিটা, যেদিন স্টেজে যখন আবির চ্যাটার্জি যখন জোরে তোমার নামটা অ্যানাউন্স করলো, তুমি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে স্টেজে বসে পড়লে, ওই যে অনুভূতিটা সত্যি আমরাও মানে আবেগে ভীষণ একটা অন্যরকম ফিল হচ্ছিল আমাদেরও। তো তোমার কাছে আমার প্রথম মানে জানতে চাও বলতে পারো, তুমি যেহেতু চ্যাম্পিয়ন, সো চ্যাম্পিয়ন হওয়ার যে মুহূর্তটা, যে মুহূর্তে তুমি একদম মানে নিজের বেস্ট, নিজের সুন্দর মুহূর্তটাকে পেয়েছো আর কি জীবনের, আমার মনে হয় সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কেমন ছিল? ওই মুহূর্তের অনুভূতিটা হয়তো মানে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না, একদম একটা আলাদা। আর আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি কি করব সেটা আমি মানে আনন্দ তো অবভিয়াসলি প্রচণ্ড আনন্দ হচ্ছে, বাট সেটাকে কিভাবে এক্সপ্রেস করব না সেটা আমি তখন বুঝতে পারছিলাম না। আর ভীষণভাবে ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। আর আরও বিশেষত একটা কারণ, যেটা হলো আমার সারেগামাপার জার্নিটা একদম ইজি ছিল না। আমার সারেগামাপা স্পেশালি জার্নিটা আমার ভীষণ টাফ ছিল, খুব স্ট্রাগলিং ছিল, এবং শুরু থেকে আমাকে বেশ কিছু ধাক্কা খেতে হয়েছে সারেগামাপায় থাকাকালীন। সো তার জন্য আমার ওই দিনের ওই যে অ্যাচিভমেন্টটা, সেটা আমার একটা মানে খুব স্পেশাল একটা মোমেন্ট, আমার পুরো আনএক্সপেক্টেড
এবং আনন্দ আবেগ সবকিছু মিলিয়ে একদম, একাকার। একদম। আর সামনে তো বাবা মা ছিলেনই একদম। দর্শকের আসনে। তো তোমার সেই মুহূর্তে কার কথা মনে হচ্ছিল? বাবা মা ছিলেন, এবং শুধু বাবা মা না, আমার পরিবারের সকলে, আমার দাদু ছাড়া, কারণ দাদু যেতে পারেনি, দাদুর একটু শরীরটা খারাপ ছিল। প্লাস সব থেকে বড় ব্যাপার যেটা, আমার মদনপুরবাসী, মানে আমি যেখানে থাকি সেখানকার বহু মানুষ গেছিল গ্র্যান্ড ফিনালে লাইভ দেখতে, আমাকে লাইভ দেখতে। আর আমার ওই দিন মঞ্চে দাঁড়িয়ে মানে শুধু একটাই জিনিস মনে হচ্ছিল যে আজ থেকে আমি 13 বছর আগে আমি জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে আমি দেখতে যাই অডিয়েন্স হয়ে। আমার বাবা মা আমাকে দেখাতে নিয়ে যায়, তখন আমি অনেক ছোট, আমার তখন 8-9 বছর বয়স। তো তখন আমি জি বাংলার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলাম অ্যাজ আ অডিয়েন্স। আর আমি আজকে মানে ওই দিন আমি একজন পারফর্মার, একজন কন্টেস্টেন্ট, আমি জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে গান গাইছি, এবং আমার শুধু বাবা মা নন, আমার পুরো পরিবার, পুরো মদনপুরবাসী আমাকে দেখতে এসছে। তো সেটা একটা আলাদাই খুব আনন্দের মোমেন্ট ছিল। একদম। ইভেন তোমার আমি দেখছিলাম যে তুমি বাড়িতে যেদিন ফিরেছো সেদিনও প্রচন্ড রকমের ইমোশনাল হয়ে তুমি মানে কান্না করছো খুশিতে আর কি। হ্যাঁ, একদমই তাই। আর ওই দিন বাড়ি ফেরাটা মানে একদম আনএক্সপেক্টেড ছিল, আমাকে কিছু জানানো হয়নি আমার জন্য এত আয়োজন করা হয়েছিল বা কিছু। তো আমাকে মা নিতে এসেছিল। এবার আমিও জানতাম না যে বাড়িতে এরকম আয়োজন রয়েছে। আমি এক জায়গায় গেছিলাম, তো মানে আমাদের গ্রুমিং হাউস থেকে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল। তো মা আমাকে বারবার ফোন করছে, তুই তাড়াতাড়ি আয়, অনেক কিছু মানে অন্য কথা বলে যে এরকম ডাক্তার দেখানো আছে আমার মামার আর কি। তো এই সমস্ত কিছু বলে আমি বললাম ঠিক আছে করে আমরা মানে 8টা নাগাদ আমরা ওখান থেকে বেরোলাম। এবং তারপরে যখন বাড়িতে আসার পর তো মানে আলাদাই, আমি দেখছি মানে আলাদাই আয়োজন করা, সারপ্রাইজে ভরপুর, একদম সারপ্রাইজে ভরপুর। আমাকে মানে রীতিমতো বরণ করে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে, কেক কেটে এবং এছাড়াও পুরো ফুল দিয়ে সাজিয়ে আয়োজন করে বিশাল আয়োজন করা হয়েছিল। এবং আমার অত রাতে মানে তখন ধরো 12টার কাছাকাছি বাজে, আমার পাড়ার মানুষের মানে তাও অত রাতেও আমার পাড়ার মানে প্রায় প্রত্যেকেই আমার কাছে এসে আমাকে তারা বরণ করে আমাকে মানে স্বাগত মানে আমাকে ওয়েলকাম জানান, এবং আমার পুরো সেলিব্রেশনটায় ওনারা থাকেন, এবং তারপরে তো খুব ভালোভাবে সেলিব্রেশনটা হয়। সারেগামাপার চ্যাম্পিয়ন যেহেতু আছে, তার কাছে গান শুনবো না এরকমটা তো হতেই পারে না। তার সবচাইতে প্রিয় গান কোনটি তোমার? প্রিয় গান যদি বলি মানে সারেগামাপার প্রিয় গান তো ওভাবে ফার্স্ট অফ অল নেই, ওরকম হতেই পারে না। প্রচুর গান আছে এরকম, মানে ফেভারিটের লিস্ট আছে পুরো একটা। আর যদি সারেগামাপায় গাওয়ার মধ্যে বলি তো আমি বলবো তেরে মেরে বিচ মে আমার খুব প্রিয় গান, এবং ওই গানটা আমি বহু অনুষ্ঠানেও গাই, এবং সারেগামাপার মঞ্চে তো অবশ্যই গাওয়ার সুযোগ পেয়েছি, এবং দর্শকেরাও খুব পছন্দ করেছেন তো ওই গানটা। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। ও যে চ্যাম্পিয়ন, পুরো স্টুডিওটা গমগম করছে ওর এই কণ্ঠের চোটে আর কি। আর আমি তো একদম মানে চলে গেছি গানে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ এভাবে শোনানোর জন্য। শুনলাম তোমাদের যে সারেগামাপাতে আরাত্রিকা ছিল, আরাত্রিকা আমাদের আওয়ার ভয়েসেও এসেছিল। আরাত্রিকার কাছে শুনলাম যে ও প্লেব্যাকে চান্স পেয়েছে, তো দেয়াসিনীর কি ওরকম কিছু নিউজ আছে? হ্যাঁ অবশ্যই, মানে প্রচুর মানে ইয়ে তো আসছে, কন্ট্যাক্টস তো আসছেই, মানে কিছু অ্যালবামসের জন্য। তো আপাতত সেগুলোর দিকে নজর দিচ্ছি। তার মানে সেলিব্রিটি হওয়ার জার্নিটা শুরু হয়েছে অলরেডি। কিছুটা হয়েছে, সেলিব্রিটি না একদমই, মানে হ্যাঁ নিজেকে উন্নত করা, নিজেকে দর্শকদের কাছে আরও পৌঁছে দেওয়ার সেই জার্নিটা তো অবশ্যই শুরু হয়েছে। তো আশা করি সব ভালো হবে। তো এই যে তুমি চ্যাম্পিয়ন হলে, এখন একটা মানে হিউজ একটা পরিবর্তন তো আসার কথা, তো আগের থেকে জীবনে কি কি পরিবর্তন এসেছে চ্যাম্পিয়ন হওয়ার পর?
আগের থেকে আমার যেটা বাড়িতে এসে হচ্ছে, মানে আমি বাড়িতে আসার পর এক সেকেন্ডও বসে থাকতে পারছি না। আমার বাড়িতে মানে ক্রমশ সকলে এত খুশি, মানে সবসময় কেউ না কেউ আমার সাথে দেখা করতে আসছে। এবং সব থেকে বিশাল মানে আমার যেটা খুব আনন্দের বিষয়, আমাদের মদনপুরের মানে আমাদের পঞ্চায়েত থেকে হোক এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ডেকে সম্মান জানানো হয়েছে, মানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এবং এছাড়াও প্রচুর মানে অনুষ্ঠান করে আর কি আমাকে আমাদের পাড়া থেকে আমাকে দোলের দিন সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং প্রচুর গিফটস তো অবশ্যই। এবং এখন বাড়িতে মানে আসলে একদম চকলেট আর মিষ্টিতে ভরা আমার ফ্রিজ, মানে ফ্রিজটা খুললে জাস্ট চকলেট আর মিষ্টি একের পর এক, প্রচুর গিফটস তো অবশ্যই আসছেই। খুব ভালো লাগছে, অন্যরকম একটা আর প্রচুর মানে হ্যাঁ, কিছু অনুষ্ঠানের জন্য তো অবশ্যই ওগুলো তো আছেই, অনুষ্ঠান বা কি চকলেট খুব পছন্দ? ভীষণ, মানে প্রচন্ড পরিমাণে, ফ্রিজ ভর্তি। দেয়াসিনী এখন শুধু চকলেট খাচ্ছে আর চ্যাম্পিয়ন হওয়ার পরে একটু বেশিই খাচ্ছে। তো যাই হোক, এবার তুমি মানে খুব সুন্দর সম্মান পাচ্ছ চারিদিক দিয়ে, তোমার এলাকাবাসী তোমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে। কিন্তু সারেগামাপার তোমার এই যে বিজয়ী হওয়া নিয়ে বিভিন্ন রকমের বিতর্কের মানে গুণগান উঠছে আর কি, বিভিন্ন রকমের কমেন্টস আসছে। তো সেখানে দেখো, আমরা তো নিজেকে খুব একটা নেগেটিভিটির মধ্যে কেউই চাই না, রাখতে চাই না। তো সেখানে তোমাকে কিন্তু এটা ফেস করতে হচ্ছে। তো সেইখানে কেমন ধরনের খারাপ লাগার তোমার সম্মুখীন হতে হচ্ছে এবং কিভাবে সামলাচ্ছ নিজেকে? কারণ তুমি এখন ভীষণ যে বড় হয়ে গেছো তা নয়, সবে বড় হওয়া শুরু হয়েছে। এই সময় কিন্তু এরকম একটা ধাক্কা, এরকম অনেক রকমের কথার সম্মুখীন হওয়া, তো এটা একটু বলো। প্রথমত অবশ্যই এটা হতেই পারে, এটা আমি বলবো না এটা হওয়া উচিত না। একজনের গান একজনের ভালো লাগছে এমন না যে তার গান আর একজনেরও ভালো লাগবেই, হতেই পারে ভালো লাগে না। এবং আমি আগেও এটা বলেছি যে আমি চেষ্টা করব যাদের আমার গান ভালো লাগেনি তাদেরও যাতে আমার গান আগামীতে ভালো লাগে, আমি সেই চেষ্টাটা করব। এবং আমি সত্যি কথা বলতে আমি ফেসবুকের আমার হোক মানে আমার কমেন্ট সেকশন হোক বা যে কোনো পোস্টে আমি খুব একটা দেখি না, আমি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক কমেন্ট। আগে প্রচুর দেখতাম সত্যি কথা বলতে, কিন্তু আমাকে আমার বাবা মাও বলে রেখেছে যে দেখ এখন যেহেতু একটু মানে কি বলে ওটাকে, মানে এটা একটু পরিচিতিটা হয়তো একটু বাড়ছে বা মানুষের সাথে মানে যোগাযোগ একটু বাড়ছে, তো এখন কিন্তু পজিটিভ তুমি যেমন পাবে এখন তুমি প্রচুর নেগেটিভস পাবে। তো সেগুলো যেন কোনো রকম ভাবে মাথায় মানে তোমার ডিস্টার্ব না করে, তো সেইভাবে নিজেকে একদম মানে মেন্টাল স্ট্রেংথ সেরকম জায়গায় রাখতে হবে। আর আমাকে সেটা একদমই করেনি, হতেই পারে কারণ আমার গান ভালো লাগে না, আমি চেষ্টা করবো তাদের জন্য আগামীতে আমার গান ভালো লাগে, সেই চেষ্টাটা করব। মানে দেয়াসিনী একদম ফুললি পজিটিভ মাইন্ডে নিজের কেরিয়ার শুরু করেছে এবং ওইভাবেই চালিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, বাবা মা ওকে ওই শিক্ষাটা দিয়েছে। তো আমি জানতে চাইবো দেয়াসিনী, তোমার সারেগামাপার যে অডিশন, প্রথম যে জার্নিটা স্টার্ট, সেই প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার ফার্স্টের দিন একদম, হ্যাঁ অবশ্যই সকলেই জানে যে সারেগামাপার অডিশনে মানে একদম রোদে পুড়ে আর কি, লাইনের পর লাইন, প্রচুর লাইন থাকে এবং তো সেটা একটা মানে প্রচুর হেকটিক ডে বলা যেতে পারে। কিন্তু হ্যাঁ, কোনোভাবেই মানে সেই স্ট্রাগলটুকু তো করতেই হবে কিছু একটা পাওয়ার জন্য, তো সেটা অবশ্যই করেছি। অডিশন, আমাদের প্রচুর অডিশন হয়েছিল সারেগামাপার মেন রাউন্ডে, মানে গ্র্যান্ড অডিশনের আগে আমাদের প্রায় 6-7টা লেভেল আমাদের পার করে তারপরে আমরা টিভি রাউন্ডে গিয়ে পৌঁছই। তার আগে আমাদের সবার প্রথমে নিউ টাউনেই আমাদের ফার্স্ট অডিশন হয় এবং সেখানে অডিশন দিতে যাই, প্রায় 6-7টা এপিসোড প্রায় 6-7টা আমাদের অডিশন পার করে দেন আমাদের গ্র্যান্ড অডিশনটা হয়। আচ্ছা, তো তোমার সারেগামাপাতে অংশগ্রহণ করার আগে কি অন্য কোনো রিয়ালিটি শোতে তুমি গেছো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রিয়েলিটি শোজে মানে অডিশন প্রচুর দিতে গিয়েছিলাম, কিন্তু প্রথমে যেটা হয় আর কি, ফার্স্টে যেহেতু অতটা অভিজ্ঞতা ছিল না, তো একদম ফার্স্ট আমি অডিশন অ্যাকচুয়ালি দিতে যাই সারেগামাপাতেই, জি বাংলা সারেগামাপাতে, সেটা 2013 সালে, যখন কিনা আমি ঠিক করে মানে গানও শিখছি না, আমি ওই আর কি গান শিখতে যাচ্ছি, সবাই যেরকম পড়াশোনার পাশে গান আঁকা এগুলো শেখে সেরকমই নর্মালি গান শিখতে যাচ্ছি, এসে হয়তো ভুলেই যাচ্ছি কি দিয়েছে আমাকে টাস্ক, তো অত সিরিয়াসনেস ছিল না। তো তখন আমি ওই যে বললাম জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়ে আমার খুব ইন্টারেস্ট এসেছিল, তো আমি ভাবলাম না অডিশন দিতে যাই, দেখবো কি হয়, জানি পাবো না, কোনো এক্সপেকটেশন নেই, বাট দেখতে যাব। তো তখন গিয়ে আমি
এখন আমি যেখানে গান শিখি ললিতকলা, তো সেখানকার নাম্বার আমি একজন গার্জেনের কাছ থেকে পাই, ওখানে ললিতকলার একজন স্টুডেন্ট তার গার্জেনের কাছ থেকে পাই। তো সেটা আমার দিদা একদম গুছিয়ে যত্ন করে রেখে দেয়, এবং তারও প্রায় 1-1.5 বছর বাদে আমি মাকে বলি, আমাদের ফুল ফ্যামিলি মিউজিক্যাল, আমার বাবা অক্টোপ্যাড প্লে করেন, মিউজিশিয়ান প্রফেশনালি, আমার মাও নাচ শিখতেন, বাট মায়ের নাচটা বিয়ের পর বন্ধ হয়ে যায়। তো সেই যে জেদটা সেটাও কিছুটা হলো আমার মধ্যে মা দিয়েছে, আর যাতে আমি তার স্বপ্নটা পূরণ করতে পারি। আর এছাড়া আমি গান শেখা, আমার গানের হাতে করি, আমার দাদুর যিনি দিদি আছেন, মানে আমার দিদা, তার কাছে আমরা গান দিদি বলতাম, তার কাছে আমার গানের হাতে করি। তো আমি মাকে বললাম যে মা আমি গান শিখবো। তো মা আমাকে বলছে, দেখ যদি শিখিস ওরকম মানে প্র্যাকটিস করবো না, এগুলো কিন্তু চলবে না। আমি যদি কোনো সপ্তাহে দেখি টাস্ক ঠিক মতো হয়নি অথবা রেওয়াজ ঠিক মতো হচ্ছে না, আমি সামনের সপ্তাহ থেকে গান বন্ধ করিয়ে দেবো। আমাকে পুরো স্ট্রিক্ট একদম মা, প্রচুর সিরিয়াস, ভীষণ সিরিয়াস ছিল। তো আমি তখন ছোট ছিলাম, আমি খুব ভয়ও পেতাম, এখনো পাই। তো এবার তখন আমি বলছি না ঠিক আছে, আমি ঠিক করে করবো। প্লাস মা বলেছিল এত দূরে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা খরচ সাপেক্ষ ব্যাপার আছে, এমন না আমাদের ফ্যামিলির খুব ভালো অবস্থা আর কি ফিনান্সিয়ালি ছিল। তো তখন তার জন্য একদম মন দিয়ে মা যেভাবে বলেছিল সেভাবে আমি 1-1.5 বছর করলাম। তারপরে গান যেটা হয় আর কি, নিজের থেকে একটা ভালোবাসা চলে আসে, তারপর থেকে মাকে বলতেও হয়নি, তারপর থেকে নিজেই এসে বসতাম, নিজেরই ভালো লাগতো। তো যাই হোক, এই করে আমি ফার্স্ট তারপরে একটা হিন্দি রিয়েলিটি শোতে অডিশন দিতে যাই, তখন আমি চান্স পাইনি। কিন্তু আমার গানে হয়তো কোনো খুঁত ছিল না, কিন্তু হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু গানের থেকেও বেশি আমার যেটা মনে হচ্ছিল পারফরমেন্স, মানে মিউজিশিয়ানদের সাথে। তো সেইটা আমি কোনোভাবে হয়তো অত মিউজিশিয়ান থেকে ঘাবড়ে গিয়েছিলাম। তো আমার মা তারপর আমাকে একটা ব্যান্ড রিহার্সালের জন্য আমাকে, মানে ওই গানের ক্লাসে যেতাম, ওখান থেকে ব্যান্ড রিহার্সালে যেতাম, তারপরে আর কি বাড়িতে আসতাম কোনো কোনো সময় রাত 11টা, 11:30, 12টা বেজে যাচ্ছে, মা আমাকে হয়তো ট্রেনে করে নিয়ে আসে, মা একা। তো পুরো স্ট্রাগলটাই মা আর কি সাথে ছিল সবসময়। বাবাও খুব সাপোর্ট করেছিল, কিন্তু বাবা যেহেতু নিজের কাজ ছিল তার জন্য বাবা সবসময় সাথে থাকতে পারেনি। বাট মা একদম, মানে আমি 16, 17, 18 ঘন্টা, যত ঘন্টা আমি জার্নি করছি, আমি স্ট্রাগল করছি, সেই 16, 17, 18 ঘন্টা মা আমার সাথে একদম লেগে আছে। তো এরকম ছিল। তারপর আমি ফার্স্ট রিয়েলিটি শো আমি মানে যেটা সিলেক্ট হই সেটা হলো লাভ মি ইন্ডিয়া কিডস, 2018 সালে এনটিভিতে টেলিকাস্ট হয়েছিল। তো সেখানে আমি সেমিফাইনাল রাউন্ড অবধি যাই, ফাইনালে উঠতে পারিনি। তো তারপর আমার তখন যেহেতু ছোটো ছিলাম, একটু মন খারাপও হয়েছিল স্বাভাবিকভাবে। তো বাড়িতে আসি, এসে একটু ভাল লাগছিল না, কিন্তু তারপরে আবার জোর কদমে স্ট্রাগল আবার শুরু হয়ে যায়। এবং তারপরে 2-3 বছরের মাথায় আমি আবার সুপার সিঙ্গারে আমি অডিশন দিই, স্টার জলসা সুপার সিঙ্গার। তো সেইখানে গিয়ে আমি লাভ মি ইন্ডিয়া থেকে পারফরমেন্সটা আর একটু বেটার করার চেষ্টা করি। তো বাকি যেই জিনিসগুলো আমার মনে হচ্ছে খুঁত আছে সেগুলো আমি সুপার সিঙ্গারে গিয়ে আমি একদম ঠিক করার চেষ্টা করি, এবং সেখানে আমি ফাইনাল অবধি পৌঁছাই, কিন্তু কোনো পজিশন পাইনি। তো আমি তখন একটু হলেও হয়তো বড় হয়েছিলাম বলে আমার সেই খারাপ লাগাটা ছিল না, কারণ আমার মনে হয়েছিল একটা রিয়েলিটি শোয়ের ফাইনাল অবধি আসাটা কম কিছু না, বিশাল বড় ব্যাপার। তো আমি সেটাকে ঠিক আছে, আমি অতটা মাথায় নিইনি। কিন্তু বাড়িতে আসার পরে হয় না কিছু, মানে হয়তো আশেপাশের লোকের থেকে শুনতে পারা, কি হেরে চলে এলি, এবার এই জিনিসটা আমার মাথাতে খুব স্ট্রাইক করেছিল যে তাদের হয়তো, হ্যাঁ তারা হয়তো কোনোভাবে আমার ভালো চেয়ে বা আশাহত হয়েই বলেছেন, তারা সেই এক্সপেকটেশনটা করেছিলেন, হ্যাঁ এক্সপেকটেশন ছিল। তো আমার সেটা খারাপ লাগে, আবার সেমভাবে জোর কদমে একদম স্ট্রাগল শুরু হয়ে যায়। তারপরে আসি সারেগামাপাতে অডিশন দিতে। ফার্স্টে তো অডিশন রাউন্ডগুলো ঠিকঠাকভাবে আমি ক্লিয়ার করতে পারলাম, কিন্তু যখন সারেগামাপার ওই মানে গ্র্যান্ড অডিশন, যখন অত বড় মঞ্চ, অত লাইট, অত মিউজিশিয়ান, অত কিছু, কোনো একটা কারণে আমি ওভার কনসিয়াস হয়ে যাই এবং আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পারি না। আমি তার আগে অবধি রিহার্সাল ঠিক হচ্ছে, গ্রুমিং ঠিক হচ্ছে, সব ঠিক হচ্ছে, কিন্তু ওই মঞ্চে গিয়ে আমি ঘাবড়ে যাই এবং আমি আমার বেস্ট পারফরমেন্স, নার্ভাস ফিল করে বা কোনোভাবে। তো তখন আমি মানে একটু আর কি হয় না ভেঙে পড়া, হ্যাঁ ভেঙে পড়িনি, বাট একটু খারাপ লাগা যেটা। তো তখন আমাকে জাজেসরা আমাকে হোল্ডিং জোনে পাঠান, এবং তারপরে আমার মানে তখন আর কি ভাবছিলাম কিভাবে বেস্টটা দেবো, আমি তো সবই করছি, আমি প্র্যাকটিস করছি, সবই হচ্ছে, নার্ভাস হয়ে গিয়ে আমি কোনোভাবে আর কি। তো ওই মাঝে আমি 15টা দিন পেয়েছিলাম। তারপর আমাদের নেক্সট শ্যুট ছিল, যখন আমাদের মানে ফেস অফ রাউন্ড হবে, তারপর ঠিক হবে আমি মেন এপিসোডে যাবো কিনা। তো ওই 15টা দিন একদম জোর কদমে মানে আর কি চললো যে না আমাকে এটা করতেই হবে, কোনোভাবে নার্ভাস হলে তো হবেই না, নার্ভাস হওয়ার আমার কোনো মানে সুযোগই দেবো না আমি। তো এইভাবে নিজেকে অনেক বুঝিয়ে নিজের মেন্টাল স্ট্রেংথটা মানে তৈরি করে, প্লাস রেওয়াজ তো চলছেই, তো এগুলো করে আমি ফেস অফ রাউন্ডে গান গাই। এবং ফেস অফ রাউন্ড থেকে আমরা 3জন ছিলাম হোল্ডিং জোনে, তো 3জনই আমরা মেন রাউন্ডে যাই। এবং তারপরেরও আমি বলবো 2-3টে এপিসোড আমি আমার বেস্টটা দিতে পারিনি,
কোনোভাবে ওই সেম জিনিস হচ্ছিল যে আমি গিয়ে ওই অত বড় মঞ্চ, অত লাইট, অত কিছু দেখে ওই লাইট ক্যামেরা অ্যাকশন এই সমস্ত কিছুতে আমার কোথাও একটা গিয়ে একটু হয় যে আমি ওভার কনসিয়াস হয়ে যাচ্ছি সারেগামাপা নিয়ে, তো আমি ঠিক করে আমার বেস্টটা দিতে পারছি না। কিন্তু ওই সময় আমাকে মানে এতভাবে আমার গ্রুমার্সরা এবং রথিজিৎ স্যার, আমি বলবো রথিজিৎ স্যার আমাকে প্রতি মুহূর্তে বলে গেছে, দেয়াশিনী তুই পারবি, আমার পুরো বিশ্বাস আছে তোর ওপর, তুই শুধু নিজের বেস্টটা দিয়ে যা, তুই যেদিন মানে একদম কনফিডেন্টলি গিয়ে দিবি তারপরের দিন থেকে দেখবি আর ঘুরে তাকাতে হচ্ছে না। তো এই আমাকে মনের জোরটা সবসময় দিয়েছিলেন। প্লাস আমি যাদের কাছে শিখি, আমি ললিত কলায় যেমন বললাম সীমান্ত সরকারের কাছে শিখছি এবং দীপানিতা চৌধুরী ম্যামের কাছে দমদমে আমি শিখছি। তো ওনাদেরকে আমি কন্টিনিউয়াসলি ফোন করে জ্বালাই যে আমাকে একটু বলে দাও না এই জায়গাটা কী করলে ঠিক হবে। ওনারা প্রত্যেক মুহূর্তে আমাকে খুব ভীষণভাবে সাপোর্ট করেন এবং শেখাতেই থাকেন যে এই জায়গাটা এভাবে কর। প্লাস গ্রুমার্সরা সকলে ভীষণভাবে প্রতিটা লাইনের কোথায় কি খুঁত আছে সেগুলো সমস্ত কিছু ধরিয়ে দেন। এবং তারপরে গিয়ে 2-3টে এপিসোড বাদে গিয়ে আমি তখন তোমার 21 বছর এই গানটা গাই এবং এই গানটায় জাজেসরা এত খুশি হয়েছিলেন। এবং তখন থেকে হয়তো আরও 2টো পারফরমেন্স বাদে যখন আমি ঠিকঠাকভাবে পারফরমেন্স দিচ্ছিলাম এবং আমার নিজেরটা দিতে পারছিলাম পুরোটা, তখন গিয়ে জাজেসরা বলেন যে এখন যে দেয়াশিনীটাকে দেখছি আর আজ থেকে 3-4-5টা এপিসোড আগে যে দেয়াশিনীটা ছিল তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই দেয়াশিনীটাকে যেন কখনো না হারায় এই মঞ্চে, তাহলে মানে নিজেকে ধরে রাখতে হবে, সেটাই বলেছিলেন। তো সেটারই চেষ্টা করেছি, করতে করতে তো ধীরে ধীরে ফাইনালে ওঠা এবং উইনার হওয়াটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। মানে দেয়াশিনী মাম্মাস গার্ল, মা ভালো তো বাচ্চাও ভালো, তো ওর মায়ের কাছ থেকেও ভালোবাসার কারণে যেরকম বাধ্য সেরকম ভয়ও পায়, আর মায়ের কাছ থেকেই বোধহয় শিখেছে যে মনের সাথে সমঝোতা করতে হয়। একদম। এবং ও যে বললো যে খুব অল্প সময়ের মধ্যে ও নিজেকে পরিবর্তন করে নিয়েছে, নিজের মনের সাথে সমঝোতা করেছে প্রতিদিন নিয়মিত আর কি। ওর কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল, রেওয়াজ তো ছিলই, কিন্তু তার সাথে মনের একটা অদম্য ইচ্ছে শক্তি ছিল, যার ফলে সে আজকে এই শীর্ষস্থানে ও পেরেছে আর কি। তো দেয়াশিনী, তোমার সারেগামাপার পুরো কথাই শুনলাম। এবার যে পুরো জার্নিটা ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জিং কি ছিল? আমি বলবো আমার জন্য চ্যালেঞ্জিং মোমেন্ট ওটাই ছিল যে হোল্ডিং জোন থেকে মানে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল উঠতে পারা, ব্যাক করা, মানে ওই কামব্যাকটা চ্যালেঞ্জিং ছিল। আর ওই সময় আমার সত্যি কথা বলতে মানে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে ওই সময়টা। মানে আমি মানে যেইটুকু সময় আমার গানে দেওয়া যায় আমি সেটা আর কি চেষ্টা করেছি ওইখানে থাকাকালীন। এবং অবশ্যই মেন্টাল স্ট্রেংথ আমি যেটা বললাম ওটা খুবই জরুরি ওই সময়টার জন্য। শুধু প্র্যাকটিস করে গেলাম, আমার সবই ছিল, প্র্যাকটিসও ছিল, কিন্তু ওইখানে গিয়ে আমার মেন্টাল স্ট্রেংথটা কোনোভাবে হয়তো একটু কম পড়ছিল। তো সেই সবের জন্য আমি প্রচুর আর কি মোটিভেশনাল ভিডিও থেকে শুরু করে মানে যেভাবে নিজেকে মোটিভেটেড রাখা যায়, পজিটিভ রাখা যায়, সেভাবে রাখার চেষ্টা করেছিলাম। মানে গান তো করেছে রাত দিন, তার সাথেও মনকে যত্ন নিয়ে কিভাবে কনফিডেন্স বাড়াতে হবে সেটাও করে গেছে নিয়মিত। আসলেই আমাদের সবার জীবনে এটা প্রয়োজন। তো তুমি মনের খুব যত্ন নিয়েছো, কিন্তু গান গাওয়ার সময় কিংবা স্টেজে পারফর্ম করতে উঠে এমন কোনো অভ্যাস কি দেয়াশিনীর আছে যেটা কেউ জানে না? মানে গান গাওয়ার সময় প্রচুর আছে। মানে ওটা হয়তো আমি বুঝতে মানে আমার অজান্তেই আমি অনেক কিছু আর কি করে ফেলি, আমি বুঝতেও পারি না। প্রথম দিকে এগুলোকে একটু নজর দিতাম, বাট এখন আর কিছু পরোয়া করি না, যা হচ্ছে হোক, আমার গানটা ভালো গাওয়া দিয়ে কনফিডেন্ট। পারফরমেন্স তো অবশ্যই মানে দেখতে ভালো লাগতে হবে, দর্শকের পুরোটা যেন ভালো লাগে, পুরো পারফরমেন্সটা ভালো লাগে। কিন্তু ওই প্রচুর মানে অঙ্গি ভঙ্গি যেগুলো চলে আসে ওগুলো আছে, ওটা তো একেবারে রিয়েল না, ওটা আবার সবার নিজস্ব স্টাইল একটা। একদম। তো তুমি বললে যে নার্ভাস হয়ে যাও, এমন কখনো হয়েছে যে তুমি গানের লাইন ভুলে গেছো? আমার এটা হয়েছিল সুপার সিঙ্গারে থাকাকালীন। আচ্ছা, মানে ভুলে গেছো? আমি ভুলে গেছি শুধু না, মানে আমি করলে প্যার আশা ভোসলেজির গাওয়া, আমি গানটা আমাদের ফার্স্টে তো রিহার্সালের সমস্ত কিছু হয়, বা রিয়েলিটি শোয়ের মানে ডিসিশন যখন তখন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে ধরো একটা গান আছে এবং এবার এমনও হতে পারে যে আমার শ্যুটের আগের দিন হয়তো আমার গান চেঞ্জ হয়ে গেল, বা 2 দিন আগে গান চেঞ্জ হয়ে গেল, আমাকে নতুন গানটা তুলে আমাকে গাইতে হবে শ্যুটের দিন, 2 দিন, একদিনের মধ্যে। তো এরকম অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে। বা সুপার সিঙ্গারে যেটা হয়েছিল, আমি গানটা পেয়েছিলাম বেশ কয়েকদিন আগে,
শ্যুটের, কিন্তু ওই একদিন আগে আমাকে বলা হয় যে আর একটা এক্সট্রা অন্তরা মানে অ্যাড করা হবে, কারণ টাইম কম পড়ছে গানের। তো ঠিক আছে, আমি গানটা তুললাম, সেকেন্ড অন্তরা রিহার্সাল হলো, সমস্ত কিছু হলো। এবার ওইটার মাঝে মানে আমি একটা দিনই আর কি পেয়েছিলাম, তো আমি কনফিডেন্স ছিলাম, আমার কোনো একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি ওই যে স্টেজে গেলাম, আমার ভয়ও ছিল না সেরকম, কনফিডেন্টলি গাইছি। গাইতে গাইতে কালে প্যারের যে সেকেন্ড অন্তরাটা, আমি ফার্স্টের লাইনটা, সেকেন্ড অন্তরার ফার্স্ট লাইনটা আমি ঠিকঠাক গাই, সেকেন্ড লাইনটা আমি জাস্ট আমার মনের মতো লাইন বসিয়ে গেয়ে দিয়েছি। হ্যাঁ, মানে থামিনি না, একদমই থামিনি, এটাই তো কনফিডেন্স। আমার মনের লাইন দিয়ে আমি গেয়ে দিলাম জাস্ট। আমি না তখন আমার মানে কনফিডেন্স যে লুজ হয়ে গেছে সেটা কিন্তু হয়নি, গেয়ে দিলাম। তারপরে এবার যখন রিপিট আর কি লাইনটা আসলো, তখন আমার মাথায় এসে গেছিলো লাইনটা, তখন আবার ঠিক লাইন গাইলাম। কিন্তু এমন অদ্ভুত ব্যাপার, সেটা গেয়ে ইভেন জাজেসরাও কোথাও মার্কস কাটেনি, জাজেসরা সুপার ডুপার টপারও দিয়েছিল। মানে দেখেছে যে তুমি তো থামোনি, থেমে গেলে তখন মানে বলতো আর কি, থেমে গেলে ওই হ্যাঁ একটা হতো। দেয়াসিনী এখন কোন ক্লাসে পড়ে? আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, তো কলেজে তো যাতায়াত আছেই, এবার কলেজে অনেক ফ্রেন্ড থাকে, এই মুহূর্তটা কলেজ বন্ধ ছিল, তারপরে আবার ব্যাক করলে কলেজে, তো মেয়েরা বেশি ফ্যান নাকি ছেলেরা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে দুজনই। আচ্ছা, আমি হ্যাঁ মানে আমি যখন কলেজে যাই এমন একটা দিন হয় না, আর শুধু মানে ছেলে মেয়ে বলে না, স্টুডেন্ট না, সমস্ত স্যার ম্যাম যারা আছেন, মানে আমি কলেজে যাব মানে আমাকে গান শোনাতেই হবে। সারেগামাপার চ্যাম্পিয়ন চলে এসেছে, গান তো শোনাতেই হবে। এবং ইভেন সারেগামাপায় যাওয়ার আগেও আমার টিচার্সরা ভীষণ সাপোর্টিভ, আমাদের যিনি ইভেন এইচওডি আছেন, এছাড়াও আমাদের যারা বাকি টিচার্সরাও আছেন, আমাকে এত সাপোর্ট করেছেন এবং প্রথম থেকে আমাকে বলেছেন গান বাজনা নিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না, তোমার যদি কখনো কোনো ছুটি বা যে কোনো কিছু লাগে, পরীক্ষাটা তো টাইমে দিতেই হবে, বাট বাকি দিক দিয়ে আমাদের যতটা সাপোর্ট করা যায় আমরা করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি মন দিয়ে শুধু গানটা করে যাও। তো এই সাপোর্টটা আমি আমার কলেজ থেকে খুব পেয়েছি। কি সুন্দর। পড়াশোনা কেমন লাগে? পড়াশোনা খুব খারাপ লাগে, গানটাই ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আমার একটা আছে, আমি মাস্টার্স অবধি আমি পড়াশোনা করবোই। মানে আমার ভালো হয়তো লাগে না ঠিকই, কিন্তু আমি ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মানে মেন যে এগুলো, আমি ওই সময়টা জাস্ট প্রচণ্ড মানে খেটে একদম পড়াশোনা করে আমি ভালো রেজাল্ট করবো, আমাকে ওই মার্কসটাকে আনতে হবে, এই ব্যাপারটা আছে একদম। মানে দেয়াসিনীর গানের জগৎ নিয়ে যেরকম পজিটিভিটি, প্রত্যেকটা বিষয় নিয়ে ও এরকম পজিটিভ। তো দেয়াসিনীর যে গানটা তুমি বললে যে সারেগামাপাতে তোমার মোড় ঘুরিয়ে দিই, টার্নিং পয়েন্ট, ওই গানটা শোনা যায়? তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। থ্যাংক ইউ। আসলে এই গানটা শুনলে টার্নিং, মানে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তো ও ঠিকই বলেছে, এই গানটা যে টার্নিং পয়েন্ট ছিল, এখন আমি বুঝতে পারছি কেন। এত সুন্দর সুরেলা কণ্ঠে যদি গায় তো যে কেউ মুগ্ধ হয়ে যাবে। চার্জেসটা তো হবেই, গুণী ব্যক্তিগণ তারা তো বুঝিয়েছেন যে ও সুন্দর গায় আসলে। তো দেয়াসিনীর ভবিষ্যৎ মানে ফিউচার প্ল্যানিং কিছু আছে? অবশ্যই ফিউচার প্ল্যানিং, দেখো এখন যেরকম আমাদের ধরো অ্যালবামের কাজ বা মঞ্চ মানে অনুষ্ঠান, ওগুলো তো আমাদের করতেই হবে, কারণ দর্শকের জন্য, যাদের জন্য আজকে এত বড় একটা জায়গা পাচ্ছি বা যাদের ভালোবাসায় একটু হলেও মানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, তাদের জন্য তো অবশ্যই গান গাইতে হবে, তাদের কাছে গিয়ে তাদেরকে গান শোনাতে হবে লাইভ, সেগুলো তো চলবেই। কিন্তু যদি বলো লক্ষ্য বা আমার স্বপ্ন যদি বলো, তাহলে সেটা হলো আমার নিজস্ব গান থাকবে এবং সেটা লোকের মুখে মুখে আর কি লোকে গাইবে, এবং প্লেব্যাক সিঙ্গিং খুব বড় ইচ্ছা আছে এবং সেটার দিকে এগোচ্ছি। মানে সিনেমাতে গাওয়া আর কি, এবং নিজের গান।
এমন কোনো সিনেমা আছে যে গানটা তোমার খুব মনে হচ্ছে যে কাশ আমি এই গানটা গাইতে পারতাম? সেভাবে যদি বলি নেইও, আবার বেশ কিছু গান আছেও এরকম আর কি। প্রচুর গান, মানে ফেভারিট গান তো প্রচুরই থাকে না, এবার সেগুলো মনে হয় এই গানটা, মানে সেগুলো গাওয়ার খুব ইচ্ছা হয় আর কি, এরকম। তো দেয়াশিনীর গোপন, মানে এই যে গান করা ছাড়া গোপন কোনো প্রতিভা আছে যেটা কেউ এখনো জানে না? গোপন প্রতিভা বলতে আমি আঁকতে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমার আঁকার মানে কোনো প্র্যাকটিস নেই। আমি আঁকা অনেক ছোটোবেলা শিখেছি, মানে হয়তো ক্লাস 2-3 অবধি 4 অবধি শিখে আমি বন্ধ আঁকা টোটালি। বাট ফ্রি টাইমে আমার আঁকতে খুব ভালো লাগে, এবং আমি পাঠিয়ে দেবো তোমাকে। আমি কিছু লতা মঙ্গেশকরজি, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এছাড়াও নতুনদের মধ্যে ধরো সুশান্ত সিং রাজপুতের আমি এই দুটোতে আমি স্কেচ বানিয়েছিলাম, পেন্সিল স্কেচ। ফাঁকা টাইমে বসে আমার খুব ভালো লাগে এগুলো করতে। এটা হয়েছিল লকডাউনের সময়, আমি তখন বাড়িতে বসে কি করব বুঝতে পারছি না সারাদিন ধরে, আমি তখন আঁকতাম, খুব ভালো লাগতো আঁকতে, এবং ওটা বলা যেতে পারে। আমি নিশ্চয়ই দেখবো, তুমি আমাকে সেন্ড করবে। একদম। তুমি সিঙ্গার এখন, এরকম কোনো ইচ্ছে আছে যে আমি যদি সিঙ্গার না হতাম তাহলে এটা হতাম? যেরকম অভিনেত্রী কেউ হয়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ অফিসার, এরকম কিছু আছে? দেখো, ছোটবেলা তো অনেক কিছু বলি আমরা, যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এগুলো ছোটবেলা আর কি চলে আসে সবার থেকে শুনতে শুনতে। বাট যবে থেকে আমি নিজে বুঝতে শিখেছি, বা নিজে যবে থেকে মানে সেই জ্ঞানটা এসছে, বা সেই ইচ্ছাটা যবে থেকে, মনের জোর যবে থেকে এসছে, তবে থেকে আমি সিঙ্গার হব বলে আমি ঠিক করেছিলাম। তারপর থেকে অন্য কিছু মানে মাথাতেও আনিনি। আমি পড়াশোনা করছি, আমি জার্নালিজম নিয়ে পড়ছি, বাট আমার লক্ষ্যই একটাই, আমি সিঙ্গারই হব। কিন্তু পাশে তো পড়াশোনাটা অবশ্যই এখন খুব জরুরি, তার জন্য ওটা করতেই হবে। মানে সিঙ্গারই হবে, হয়ে গেছে অলরেডি। এমন কোনো সোশ্যাল মিডিয়াতে বলো আর এমনি দর্শকদের মাঝখান থেকে এমন কোনো কমেন্ট তুমি পেয়েছো যেটা মানে খুব খারাপ লেগেছে, খুব ছাপ ফেলেছে আর কি তোমার মনের মাঝে, এরকম কিছু? কিংবা কোনো ভালো কিছু যেটা খুব ভালো লেগেছে? ভালো খারাপ দুটোই। খারাপটা আমার আপাতত মাথায় আসছে না, আমি সত্যি কথা বলতে না, আমি আমি হয়তো আমার সাথে হয় খারাপ, আমার সাথে প্রচুর খারাপ হয়তো হয়েছে, আমি জাস্ট বাদ দিয়ে দিই, মাথা থেকে বার করে দিই, আমার রাখতে ভালো লাগে না। কিন্তু পজিটিভ আমার যেটা এখন হঠাৎ করে মনে পড়লো, এটা আমার এখনো মানে মানে আনন্দ হয়, আবার একটু হাসিও পায়। আমি স্টেজে হাসি পায় না, মানে ভালো লেগে আমি হাসি পাই আর কি। তো আমি স্টেজে, সেটা অনেক বছর আগে, আজ থেকে 4-5 বছর মতো আগে, আমি মঞ্চে দাঁড়িয়ে গান গাইছি, আমার একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমি একটা শ্যামাসঙ্গীত গাইছিলাম, যতদূর সম্ভব আমার সাধনা মিটিল। সেখানে একজন দর্শক, উনি হয়তো এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন গানে, আমাকে মানে আমার থেকে অনেক বড়, উনি মানে অনেক সিনিয়র, উনি রীতিমতো স্টেজে এসে আমার মানে পায়ে আর কি হাত দিয়ে নমস্কার করতে যাবেন, আমি সঙ্গে সঙ্গে সরে গেছি। আর আমার এই ব্যাপার মানে আমি নিতে পারবো না, অবশ্যই আমার থেকে এত বড় একজন। তো সেটা হয়েছিল চাকদা, বা আমার বাড়ির আশেপাশেই কোথাও একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে এসে উনি এতটাই মানে আর কি মগ্ন হয়ে গিয়েছিলেন গানে, তো আমার পায়ে মানে প্রণাম করতে গিয়েছিলেন উনি, এত মানে ওনার চোখ দিয়েও জল পড়ছিল, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলেন। তো সেইটা একটা, উনি তোমার গানের মধ্যে ঢুকে পড়েছিলেন আর কি। তো এটা মনে থাকারই কথা, তোমার সারা জীবনই মনে থাকবে। তো এরকম এই যে কলেজে যাচ্ছ, তো কেউ বলে না যে প্রেমের গান করো? প্রেমের গানই সবাই শুনতে চায়, মানে এখন সবাই প্রেমের গানই শুনতে চায় মানে ওই আর কি বাংলা নতুন মুভির কোনো বাংলা গান, বা হিন্দি গান, হিন্দি রোমান্টিক গান। ওই কলেজে গেলে কেউ পুরোনো মানে ওরকম গান শুনবেই না, কলেজে গেলে সব নতুন একদম রোমান্টিক গান আমাদের শোনাতে হবে, এরকম একটা ব্যাপার বন্ধু বান্ধবদের। দেয়াশিনী কি কখনো প্রেমের প্রপোজাল পেয়েছে? বহুবার। কি মানে সবচেয়ে ইন্টারেস্টিং প্রপোজাল কেমন ছিল? অ্যাকচুয়ালি আমার কাছে ডাইরেক্টলি খুব কম এসছে, বন্ধু বান্ধবদের কাজে হয় আর হ্যাঁ, স্কুলে থাকতেও এসছে, কলেজে থাকতেও এসছে। বাট আমি খুব বেরসিক, আমি এগুলো পাত্তা দিই না, আমি একদম মানে ঠিক আছে আসতেই পারে আর কি, এটা হতেই পারে, আমি ওখান থেকে বেরিয়ে যাই। তবুও এরকম কিছু হয় না যে কেউ গোলাপ দিল, কেউ লেটার দিল? ডাইরেক্ট আমার কাছে এটা কখনো হয়নি, আমার সব একদম ইনডাইরেক্টলি বন্ধু বান্ধবদের মাধ্যমে। আর প্রত্যেকবার এটাই শুনতে হয়েছে, ভাই জানি না ও ওরকম গান ঠান গায়, আর আমি বলি আমি কি মানুষ নই নাকি, মানে গান গায় তো সাহস পাচ্ছি না, এরকম একটা ব্যাপার আর কি প্রত্যেকবার হয়েছে। বাট একদম ডাইরেক্ট এসে করবে সেই ব্যাপারটা
হয়নি। তো তোমার গান তো অনেক ছোটবেলা থেকেই করছো, লাইফে এরকম কিছু মানে স্মরণীয় মুহূর্ত আছে যেটা মানে আবার একবার ফিরে পেতে চাও? অ্যাকচুয়ালি আছে, বহু মোমেন্টস আছে এরকম। আমি বেশ কিছু মঞ্চে দাঁড়িয়ে আমার বেশ কিছু খুব ভালো ফিলিংস, যেগুলো আমি হয়তো দর্শকদের কাছ থেকে আমি পেয়েছি, বা প্রচুর ভালোবাসা, সেগুলো হয়তো আগামীতেও অবশ্যই পাবো, তার থেকে বেশি হতে পারে, কিন্তু ওই সময়গুলো আমি ভুলবো না। যারা ধরো আমি যখন কিছুই নই, মানে আমি যখন কোনো রিয়েলিটি শোতে যাইনি বা কিছু, সেগুলো আমি তখন দাঁড়িয়েও আমি যাদের কাছ থেকে সেই ভালোবাসাগুলো পেয়েছিলাম না, সেগুলো সারা জীবন মনে রাখার মতো। মায়ের কথা তো বললে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মা অলওয়েজ সাপোর্ট করে এবং মা গাইড করে, মা অনুপ্রেরণা। তো অ্যাকচুয়ালি মায়ের অনুপ্রেরণা ছিলই বলেই হয়তো তুমি সত্যি মানে পেরেছো অনেকটাই। একদম। তো তাছাড়া মা ছাড়া অন্য কেউ এরকম মানে তোমার কোনো টিচার কিংবা কেউ আছে যে যিনি তোমার অনুপ্রেরণা দিয়েছে আর কি? অনেকে আছেন, অ্যাকচুয়ালি আমি একজনের নাম বলতে পারবো না। আর আমার টাচউড, আমার টিচার্স যে মানে জোনটা না, আমি ওটা ভাগ্যক্রমে আমি খুব ভালো পেয়েছি, আগেও পেয়েছি, এখনও বলতে নেই আমি পাচ্ছি। কারণ মানে আমি ছোটোবেলা থেকে ধরো আমি ছোটোবেলা থেকেই তো গান শিখি, আমি ক্লাস 5 থেকে হয়তো সিরিয়াসলি শুরু করেছি। তো আমি তখন থেকে, আমার একজন ইংলিশ স্যার ছিলেন, সোমনাথ স্যার, তিনি মারা গেছেন কোভিডের টাইমে। এবার উনি আমাকে মানে যেরকম সাপোর্ট করেছিলেন, এমনও হয়েছে ইভেন আমি নিজের টাস্ক করে রেখেছি, আমাকে উনি টাস্ক দিয়ে গেছেন, আমি হয়তো কোনো একটা অনুষ্ঠানে বেরিয়ে গেছি, আমার বাড়িতে এসে উনি আমার খাতা চেক করে দিয়ে গিয়ে আমার বইতে সমস্ত কিছু দাগিয়ে দিয়ে গেছেন, এইটাও পড়বে পরের দিন আসলে। আমি তখন ছিলাম না ইভেন বাড়িতে, তাও উনি আমাকে গানের দিক দিয়ে এত সাপোর্ট করেছেন। আমি হয়তো কোনো সময় পারছি না ঠিকমতো পড়াশোনা করতে, আমাকে তাও বলেছেন তোমাকে পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, তুমি গানটা করে যাও দেয়াসিনি, আমি সবসময় আছি বলে। যে কোনো টাইমে হয়তো সেটা আমার পড়ার মানে ডেট না, বা সেই ডেটে আমি হয়তো পড়ি না ওনার কাছে, তাও উনি এসে আর কি নিজের টাইম দিয়ে আমাকে খুব সাপোর্ট করেছিলেন। ওনার ইভেন যখন অপারেশনও হয়েছিল, তখনও তার কিছুদিন মানে ওনার তখন বেরোনো বারণ ছিল, আমরা বলেছিলাম স্যার আপনাকে আসতে হবে না, আমি বাড়িতে গিয়ে পড়ে আসবো, বাট স্যার বলেছিলেন না, কোনো দরকার নেই, তোমার টাইম ওয়েস্ট হবে বলে উনি অপারেশনের 1 মাসের মাথায় এসে আমাকে সাইকেলে করে এসে আমাকে পড়িয়ে যেতেন। তো সেই ব্যাপারগুলো মানে চিরস্মরণীয় আর কি, সেগুলো কোনোদিনও ভুলবো না আমি। আর এছাড়াও আমার বহু এমন টিচার্স আছেন যারা ভীষণ সাপোর্টিভ ছিলেন, পড়াশোনার টিচারও আছেন, এবং গানের দিক দিয়ে বলি তারাও, মানে আমি এই টিচারের ভাগ্যটা আমি খুব ভালো পেয়েছি। একদম। তো দেয়াশিনীর সঙ্গীত যে স্টাইল, অনেক রকমের তো স্টাইল হয়, তোমার কোনটা পছন্দ? আমার পুরোনো দিনের মেলোডি গান গাইতে আমি খুব ভালোবাসি, মানে আমি শুনি, আমি যদি কখনো নিজের মনেও গান শুনি, আমি সারাদিন আমার একদম পুরোনো গান একদম পরপর চলবে। আর রবীন্দ্রসঙ্গীত অবশ্যই ভালো লাগে, ওটা তো একটা আলাদা ইমোশনের জায়গা। রবীন্দ্রসঙ্গীত একটা শুনতে পারি আমরা? অবশ্যই। তুমি সুখ যদি নাহি যা সুখের সন্ধানে যা তুমি সুখ যদি নাহি যা সুখের সন্ধানে যা আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। দারুণ দারুণ। মানে ও বললো যে পুরনো গান পছন্দ, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা এত সুন্দর করে গাইলো, আমি পুরানো গান একবার শুনবো ওর কাছ থেকে।
যেটা ও পছন্দ করে। তো তারা সঙ্গীত অবশ্যই একটা আলাদা ইমোশনের জায়গা আমাদের প্রত্যেক বাঙালির কাছেই। অবশ্যই। গানের চেয়ে গুরুত্বপূর্ণ তো তোমার লাইফে কিছু নেই। একদম না। পরিবারে সবচাইতে প্রিয় কে? মা। মা। মা সব সময় সাথে থাকে। মা যেরকম ভালোবাসে দেয়াশিনীকে, দেয়াশিনীও মা একদম। আর আমার মা সবসময় আমাকে মানে ছোটবেলা থেকে আমার সবসময় এটাই শিখিয়ে এসছে যে তোমাকে যেই মানে কেউ সমস্ত মানুষ তোমাকে বিট্রে করতে পারে, তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব, তোমার পছন্দের মানুষজন সকলে, কিন্তু গান এমনই একটা জিনিস, তুমি যদি গানকে তোমার 100% দাও, গান তোমাকে 1000% দেবে। গান তোমাকে তার থেকে আরও অনেক বেশি দেবে, এবং আমি সেটা মেনেই চলার চেষ্টা করি, এবং তার জন্য গানের আগে আমার কাছে কিচ্ছু না। তোমার হবিজ কি? মানে ফাঁকা টাইমে কি করো? আমার সত্যি কথা বলতে গান মানে গান নিয়ে মানে গান শুনতে ভালো লাগে আর কি ফাঁকা টাইমে, বা একটু মোবাইল ঘাটলাম, ফোন ঘাটলাম, এগুলো একটু টুকটাক তো থাকেই। এছাড়া ওই যে বললাম আঁকতে ভালো লাগে, বাট এখন সেই সময়টা খুব একটা পাচ্ছি না আঁকার। ধরো একদিন তোমাকে বলা হলো যে এমন একটা পছন্দের প্লেসে তোমাকে পাঠানো হবে যেখানে তুমি মানে যেতে চাও ভীষণভাবে, কোন প্লেস হবে সেটা? ফুল একদম বরফে ঢাকা পাহাড়, যেখানে আমি ধরো ভেতরে যদি বা আমি বাইরেও থাকতে পারি পাহাড়ে দাঁড়িয়ে, বাট স্নোফল হবে, মানে আমি লাইভ স্নোফল আমি কখনো দেখিনি, তো সেটা মানে এখন আপাতত আমার কাছে স্বপ্ন আর কি। তো তুমি তো প্রচুর ভালোবাসা পেয়েছো জাজেসদের থেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার থেকে। তোমাকে যারা প্রচণ্ড ভালোবাসে, তোমার এলাকার মানুষজন, পুরো কলকাতাবাসী, পুরো পশ্চিমবঙ্গবাসী, সবার উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? আমি একটাই কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, যারা আমার মানে শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে এত সাপোর্ট করেছে আমার ছোটোবেলা থেকে, আমার পুরো জার্নি থেকে, এবং এখনও যারা আমাকে এত সাপোর্ট করছেন, সবসময় এভাবেই আশীর্বাদ রাখবেন। আমি তো আরও প্রচুর চেষ্টা করব। আমার এখন সারেগামাপার জার্নি শেষ হলো ঠিকই, বাট আমার লাইফের জার্নি এখন থেকে জাস্ট স্টার্ট হলো। তো এই জার্নিতে আপনাদের প্রত্যেককে ভীষণভাবে সাথে চাই, আপনাদের আশীর্বাদ সাথে চাই। আশা করি সেটা থাকবে, এবং আশা করি যাদের আমার গান ভালো লাগে তাদের তো অবশ্যই লাগেই, কিন্তু যাদের আমার গান এতদিনে ভালো লাগাতে পারিনি, আমি আরও অনেক স্ট্রাগল করবো, আরও অনেক খাটবো যাতে আপনাদেরও আমার গান ভালো লাগে। তো এটাই। কি সুন্দর করে বললো। এবার তুমি যে বললে যে মধ্যবিত্ত পরিবারে তুমি বড় হয়েছো, সেভাবে কিছু নেই, তো সেই জায়গায় কিন্তু সারেগামাপাতে একটা কথা উঠেছে যে টাকা দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে। এক্ষেত্রে তোমার বাড়ির লোকের রিয়াকশন কি ছিল এবং তুমি কি রিয়াক্ট করলে? আমার বাড়ির লোক ফার্স্টে আমাকে বলেছিল, দেখ এরকম কথা প্রত্যেকবার ওঠে, যে কোনো রিয়েলিটি শো নিয়ে প্রচণ্ড পরিমাণে ওঠে, এগুলো কিন্তু এবারও আসতেই পারে, তুই মাথায় নিবি না। আমি বলছি হ্যাঁ নেবো না, আমি দেখছি রেজাল্ট বেরোনোর পর উল্টো হচ্ছে, আমি তো কিছু মাথায় নিচ্ছি না। কিন্তু ওই যেটা হয় বাবা মায়ের, যে মেয়েকে নিয়ে এরকম বলছে একটু গায়ে লেগে গেল। আমার বাবা মা হয়তো একদিন বলছিল যে জানিস তো এরকম বলেছে, আমার খুব মাথা, আরে বলছি আরে তোমরাই আমাকে শেখালে যে এরকম মাথা গরম না করতে। যেটা হয় আর কি, মেয়ে নিজের সন্তান, তাকে নিয়ে উল্টো পাল্টা বলে একটু খারাপ তো লাগবেই বাবা মায়ের, সেটা বুঝতে পারছি। তো প্রথমত আমার ফ্যামিলি সেই কন্ডিশন না। আর আমরা যারা জানেন না তাদের জানা উচিত যে একটা রিয়েলিটি শো মানে লাখে দাঁড়ায় না, কয়েক কোটির, কয়েকশো কোটির ব্যাপার এটা টাকার যদি আমি বলি। তো সেইখানে আমার ফ্যামিলির সেই মানে 1% কেন 0.01%ও সামর্থ্য নেই সেই টাকা দিয়ে জেতানোর। আর আমার মা ছোটো থেকে এটাতেই বিশ্বাসী যে মেয়ে নিজের সামর্থ্যে যেটুকু করবে আমি সেটুকুতেই শান্তি, আমার এক্সট্রা কিচ্ছু চাই না, আমার কোনো এদিক ওদিক করে আমি কিচ্ছু চাই না, নিজে খেটে নিজের যেটুকু পাবে তাতেই মানে আমার চলবে। কিন্তু আর আমার মা বাবারও আমার প্রতি সেই বিশ্বাস, সেই ভরসাটা আছে যে আমাকে অন্তত টাকা পয়সা দিয়ে এগুলো করতে হবে না, আমার মধ্যে কিছুটা হলেও হয়তো আমি গান গাইতে পারি, যার জন্য আমি সারেগামাপার মতো বড় মঞ্চে হয়তো জায়গা পেয়েছিলাম। তো এটাই বলবো যে যারা টাকা পয়সা দিয়ে বলছে না তারা মানে এটা আপনাদের এইটুকু মানে একটু জানা উচিত যে একটা রিয়েলিটি শো ওইটুকু টাকা দিয়ে কিছুই হবে না, একটা রিয়েলিটি শো করতে প্রচুর টাকা খরচ হয়। একেবারে মানে দেয়াশিনীর এই পজিটিভিটি আর এই যে স্ট্রাগল করার যে টেন্ডেন্সি, এটাই ওকে অনেক দূর নিয়ে এসেছে, আর ও আরও অনেক দূর যাবে আমাদের বিশ্বাস। তো তোমার ওই যে বললে পুরোনো মেলোডি সং খুব শোনো, একটা শুনি আমরা। এই গানটা হলো মানে আমি ধরো মানে আমার মাও হয়তো, মা বাবাও হয়তো আমাকে বলে এই গানটা তো
বহুবার গেয়েছি, সমস্ত অনুষ্ঠানে গা, সেই গানটা ছাড়া অন্য কোনো গান, কিন্তু আমি এই গানটা আমি এতটাই মানে আমার সাথে একটা ইমোশনালি কানেক্ট করে কোথাও, তো এই গানটা আমার খুব পছন্দের আর একদম ভীষণ সবাই জানে সবার পছন্দের গান, তো এটা শোনাচ্ছি, লতা মঙ্গেশকরজির গাওয়া। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको खरीद। थैंक यू। দেয়াশিনী চ্যাম্পিয়ন সারেগামাপা, এত সুন্দর এই গানটা শোনালো, এত সুন্দর করে লতাজির গাওয়া, আমরা প্রত্যেকেই শুনেছি এই গানটা, ও এত সুন্দর করে গেয়েছে, আমি নিজেকে থ্যাংক ইউ সো মাচ, কি মনে হচ্ছে আমি সামনে থেকে শুনেছি তোমার গানটা। তো দেয়াশিনীর কথা শুনলাম, দেয়াশিনী এত পজিটিভ মাইন্ডেড একটা মেয়ে, সবচেয়ে বড় কথা ওর মা ওকে শিখিয়েছে এবং ওর মা ওর সাথে সব জায়গাতে থাকে, ইভেন আজকেও এসেছে সাথে, ওর মা খুব সাপোর্টিভ। তো দেয়াশিনীর এই পজিটিভ মাইন্ড আর এই যে নিজে মানে স্ট্রাগল করা, খাটবো, আমি চেষ্টা করব, অদম্য যে ইচ্ছে শক্তি আছে, এটাকে সাথে নিয়ে ও অনেক দূর যাবে। আমাদের বিশ্বাস, আমাদের পক্ষ থেকে অগণিত শুভকামনা রইল দেয়াশিনীর জন্য, থ্যাংক ইউ আওয়ার ভয়েসের পক্ষ থেকে। আর অনেক অনেক ধন্যবাদ দেয়াশিনীকে আমাদের আওয়ার ভয়েসে আজকে আসার জন্য, এত সুন্দর করে গান শোনানোর জন্য, আর অনেক কথা এভাবে আমি আজকে জানতে পেরেছি ওর অনেক কথা, তার জন্য। ভালো থাকো, সবসময় সুস্থ থাকো, আর এভাবেই অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব খুব ভালো লাগলো, আজকে এত সুন্দর একটা আড্ডা হলো আমাদের গান বাজনার মধ্যে দিয়েই, তো আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এভাবেই সবসময় সাথে থেকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ। আপনারাও আসতে পারেন আওয়ার ভয়েসে আপনার কথা শোনাতে, আমি সানায় শুনবো আপনার কথা। আসুন কথা বলি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একজনের সাথে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ।